আসসালামু আলাইকুম। নাজুস লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো জানেন বর্তমানে আমি গ্রামে আমার শ্বশুর বাড়িতে আছি। এখানে আমার দিনগুলো খুব সুন্দরভাবেই পার হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খাচ্ছি। ছোট গাছ হওয়ার কারণে আমি নিচ থেকেই হাত দিয়ে পেড়ে পেড়ে খাচ্ছি। গ্রামে থাকার এটাই মজা, সব কিছু টাটকা সতেজ পাওয়া যায়। এই তো গাছ থেকে কিছু বড়ই পেড়ে নিয়ে আসলাম, পরবর্তীতে খাবো সেজন্য। আর আমাদের এখন আখের গুড় করা হচ্ছে, তো গুড় বাসায় নিয়ে এসেছে। এর আগে আমি অনেকবার গুড় বানানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আখ কেটে সেখান থেকে রস বের করে ঘানিতে গুড় তৈরি করা হয়। আমার শ্বশুরবাড়িতে আখ চাষ করে, তারপর বাসাতেই গুড় তৈরি করে। এই গুড়গুলো স্থানীয় হাটে বিক্রি করা হয়। এগুলো গরম গুড় ঘানি থেকে নামিয়ে সরাসরি বাসায় নিয়ে আসা হলো। এগুলো এখন দেখতে একটু ফনা ফনা মনে হচ্ছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দানা দানা হয়ে যাবে। গুড় তৈরি করা অনেক কষ্টকর আর সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য আস্তে আস্তে অনেকেই গুড় তৈরি করা বাদ দিয়ে দিতেছে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এখনও পুরনো ঐতিহ্য এনারা ধরে রেখেছেন। অবশ্য নিজ হাতে এখন আর আখ চাষ করা হয় না, সব জমি বর্গা দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে নতুন আলুও উঠানো হচ্ছে এখন। এদিকে আমার শাশুড়ি আতপ চাল ভিজিয়েছে, এখন মিলে পাঠিয়ে দিচ্ছে চালের আটা করে নিয়ে আসার জন্য। এদিকে আমার মিস্ত্রির কাজও চলমান। এখানে রান্নাঘরের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। রান্নাঘরের ভিতরের কাজ মোটামুটি শেষ। শেলফগুলো ঢালাই করা হয়েছে, দেয়ালগুলো প্লাস্টার হয়েছে, মেঝেও ঢালাই হয়েছে। বাকি যে জায়গাগুলো আছে সেগুলোতে টাইলস হবে। এখন শুধু বাথরুম আর বেডরুমের কাজ বাকি। রান্নাঘরের কাজ মোটামুটি অনেকটাই এগিয়েছে। এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বাথরুমের ছাদ ঢালাইও কমপ্লিট। তারপর বাথরুমের উপরে যে ট্যাঙ্কি বসানো হবে সেখানকার টাওয়ারটাও বানানো হয়েছে। আজকে এই তো রান্নাঘরের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। সিনকে যে আমি মাজা ঘষা করব তার পানি এই পাইপ দিয়ে ওই গর্তে চলে যাবে। চলে আসলাম পরের দিনে। বাসায় গুড় নিয়ে আসলো একটু আগে, তো আমি বসে বসে একটু গুড় খাচ্ছি। গরম গুড়ের স্বাদ কিন্তু একটু অন্যরকম, খেতে ভালোই লাগে। বেশি খেতে পারবো না, একটু নিলাম যে দেখি কতটা খেতে পারি। আর এখানে অন্য প্রসেসে আবার গুড়ের মুঠো করা হচ্ছে। এখানে মনে হয় 1/2 কেজির মতো করে ওজন করে আলাদা আলাদা মুঠো তৈরি করা হলো। এগুলোকে আমরা দলা গুড় বলি। আমাদের এদিকে 2 ধরনের আখের গুড় বানানো হয়, একটা দলা গুড় আর একটা হচ্ছে দানা গুড়। খেজুরের পাটালি গুড় যেভাবে তৈরি করা হয় এটা ঠিক সেম প্রসেসে তৈরি করা হয়, শুধুমাত্র এটার টেস্ট একটু ভিন্ন। এই শক্ত গুড়টা তৈরি করা আরও অনেক কষ্টকর, অনেক সময় নিয়ে জাল করতে হয়। এই গুড় তৈরি করতে কষ্টও বেশি, সেজন্য এটার বাজার মূল্য একটু বেশি। সেজন্য 2 ধরনের গুড়ই বানানো হয়। আপনাদের মধ্যে যারা আজকেই আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। গাছ থেকে বড়ই পেড়ে আমার শাশুড়ি শুকাতে দিচ্ছে। এগুলো পরবর্তীতে আচার তৈরি করা হবে। আর ফেরিওয়ালা এসেছে মাটির জিনিসপত্র বিক্রি করতে। আমাদের গ্রামে সবসময় এরকম ফেরিওয়ালা আসে, আর এনাদের কাছ থেকেই আমি সবসময় বাটনা কিনি। অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমি কোথা থেকে আমার বাটনাগুলো কিনি, তো আমাদের গ্রামে এরকম ফেরিওয়ালা আসে, আমি সেখান থেকেও কিনি, আবার আমাদের স্থানীয় হাটেও পাওয়া যায়। এনাদের কাছে মাটির তৈরি অনেক বাসনকোসন আছে, ভাত রান্না করার হাঁড়ি আছে, তরকারির পাতিল আছে, তারপর বাটনা আছে, ধোয়াধুয়ি করার জন্যই তো এগুলো আছে, সব কিছুই পাওয়া যায়। অনেকেই জিজ্ঞেস করেন আমি বাটনাগুলো কত টাকা দিয়ে কিনি।
আমি 50 থেকে 60 টাকার মধ্যেই বাটনাগুলো এনাদের কাছ থেকে কিনে থাকি, অনেক রিজনেবল প্রাইসে। এদিকে আমার শাশুড়ি হাঁস জবাই করেছে, তো হাঁসটাকে পরিষ্কার করে তারপর আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের বাড়ির হাঁস, নিজস্ব পালা। আমার শাশুড়ি হাঁস মুরগি সব কিছুই বাড়িতে পালন করে। হাঁসটা ডিম দিচ্ছিল, ভিতরে অনেক ডিম আছে। আমরা বাসায় আসলেই উনি হাঁস জবাই করে, তারপর আমি যখন ঢাকায় যাই তখন উনি হাঁস জবাই করে আমাকে দিয়ে দেয়। শীতকালে তো হাঁস খেতে বেশি মজা, কারণ প্রচুর তেল চর্বি হয় হাঁসের ভিতরে শীতকালে। এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা গ্রামের বাড়িতে বাথরুম, রান্নাঘর এসব নতুন করে বানাচ্ছি। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা কি এখন পার্মানেন্ট গ্রামে থাকবো কিনা। আমাদের যেহেতু শহরে কোনো নিজস্ব বাড়ি নেই, সেক্ষেত্রে গ্রামের বাড়িটাই আমাদের নিজস্ব বাড়ি। শহরে আমরা ভাড়াটিয়া, ভাড়া বাসায় থাকি। দিন শেষে ঘুরে ফিরে কিন্তু গ্রামেই আসতে হবে, সেটা শেষ বয়সেই হোক আর যখনই হোক। আপনাদের ভাইয়া যেহেতু চাকরি করে, কর্মের সূত্রে আমাদেরকে বাহিরে থাকতে হবে। যখন চাকরি থাকবে না বা যখন করবে না, তখন তো গ্রামে আসতেই হবে। পরবর্তীতে আমরা শহরে জমি কিনে বাড়ি করব কিনা সেটা তো অনেক পরের কথা। ভাগ্যে কী আছে সেটা তো আর এখন থেকে বলা যায় না। কিন্তু গ্রামই হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা। আমরা ছুটিতে গ্রামে আসি, তারপর যে কোনো বিপদে আপদে আমাদেরকে গ্রামে আসতেই হবে। তাই এখানেও কিন্তু বসবাসের উপযোগী আমাদের একটা বাড়ি দরকার। সেই জন্য মনের মতো করে আমাদের পুরনো বাড়িটাকে একটু রিপেয়ার করে নিচ্ছি। কি কি কাজ করা হলো সেগুলো একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই তো বর্তমানে আমার বাথরুমের পরিস্থিতি এরকম। এখনও মেঝে ঢালাই বাকি আছে, তারপর টাইলসের কাজ, এগুলো তো সব কিছুই বাকি আছে। আগে রাজমিস্ত্রির কাজ শেষ হবে, তবেই তো বাকি কাজগুলো হবে। রাজমিস্ত্রি অনেক ঝুলাচ্ছে, ওনারা প্রতিদিন আসেন না, সপ্তাহে 3 দিন আসেন, তো 4 দিন আসেন না। বাথরুমের বাহির সাইডটা এরকম, ছাদটা প্লাস্টার হয়েছে, তারপর ট্যাঙ্কি রাখার যে টাওয়ারটা সেটাও প্লাস্টার হয়েছে। এখন বাহির সাইডটা প্লাস্টার করতে হবে। তারপর বাথরুমের যে পানি নিষ্কাশন তার ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে সব কিছুই হবে, হয়তো বা ঈদের আগেই আমার বাথরুম, রান্নাঘর সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে। শুক্রবারে আপনাদের ভাইয়াও বাড়িতে এসেছে, যেহেতু বাড়িতে মিস্ত্রি আছে, আমি তো একা ওসব দেখাশোনা করতে পারবো না। সেজন্য ওইও ফাঁকে ফাঁকে এসে সব কিছু বুঝিয়ে দিয়ে যায় মিস্ত্রিকে। তো আপনাদের ভাইয়া আমাকে আখ কেটে দিচ্ছিল, আমি বসে বসে খাচ্ছিলাম। এগুলো আমাদের জমির আখ, যে আখগুলো থেকে গুড় তৈরি করা হয় সেই আখ এগুলো। আমি ওকে বলতেছিলাম যে আমাকে কেটে দাও, আমি দাঁত দিয়ে ছুলে খেতে পারবো না। তারপর পুকুর থেকে মাছ তোলা হয়েছে, আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি মাছগুলো কাটার জন্য বসেছে। এর আগে একজন কমেন্ট করেছিলেন যে আমি শ্বশুরবাড়িতে মাছ মুরগি এসব কাটি না কেন। আসলে আমার শাশুড়ি আমাকে কখনোই মাছ মুরগি এসব কাটার জন্য বলেনি। উনি সবসময় সব কিছু কেটে বেছে পরিষ্কার করে দেয়, আমি শুধু রান্না করি। বেশিরভাগ সময় আমি রান্নাটাও করি না, উনি সব কাজকর্ম করে। আমার কাছে উনি তেমন কোনো কাজকর্ম করে নেয় না। আমি নিজে যেসে যতটুকু কাজ করি ততটুকুই, উনি জোর করে আমার কাছে কোনো কিছুই চাপিয়ে দেয় না। আমি নিজ দায়িত্বেই আমার যতটুকু করা দরকার ততটুকু আমি করি। আর এদিকে টাইলস মিস্ত্রির কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার শখের রান্নাঘরে টাইলসের কাজ হচ্ছে। আমার অনেক দিনের শখ ছিল যে গ্রামে আমার নিজস্ব একটা মন মতো রান্নাঘর হবে। তবে পুরনো বাসা হওয়ার কারণে আমি অনেক কিছুই নিজের মতো বানাতে পারিনি, কারণ অনেক কিছুই করা ছিল আগে থেকেই, যেগুলো রিপেয়ার করে আর মন মতো করা সম্ভব হচ্ছিল না। তারপরও যতটুকু পেরেছি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। টাইলসের কাজ পুরোপুরি কমপ্লিট হলে আপনাদের সঙ্গে রান্নাঘরের ট্যুর শেয়ার করব। সব থেকে বড় কথা, আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড়। এটা 15 ফুটের একটা রুম, দৈর্ঘ্য হচ্ছে 15 ফুট আর প্রস্থ 10 ফুট। এত বড় রুমকে রান্নাঘর বানানোর কারণ হচ্ছে রান্নাঘরের ভিতরেই আমি ডাইনিং রাখবো, ফ্রিজ রাখবো। আর গ্রাম যেহেতু, এখানে বেশি রান্নাবান্না ঘরের ভিতরে হবে না, খড়ি চুলাতেই বেশি রান্নাবান্না হবে, গ্যাসের চুলায় টুকটাক, সেজন্য বেশি নোংরাও হবে না ঘরের ভিতরে। আমি অনেকগুলো শেলফ দিয়েছি, কারণ গ্রামের বাড়ি যেহেতু অনেক মানুষজন, সেক্ষেত্রে হাঁড়ি পাতিল
থালা বাসনও সব কিছুই বেশি বেশি। এই তো ফাইনালি আমার রান্নাঘরে টাইলসের কাজ শেষ হয়েছে। তারপর ইলেকট্রিক ফিটিং যেগুলো বাকি ছিল সেগুলোও কমপ্লিট হয়েছে। আজকে আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পর 2-1 দিনের মধ্যে রান্নাঘরটা আমি গুছিয়ে নেব। তারপর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রান্নাঘর দেখতে কেমন হলো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।